আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম শ্রেণীর ফিন্যান্স এবং ব্যাংকিং বিষয়ের অধ্যায় 4 ঝুঁকি ও অনিশ্চয়তা এই অধ্যায়টির প্রথম অংশ নিয়ে আলোচনা করব। ঝুঁকি এবং অনিশ্চয়তা এই অধ্যায়টিতে ঝুঁকি এবং অনিশ্চয়তা সম্পর্কে আমাদের প্রথমে আগে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নিতে হবে। প্রথমে আসো, ঝুঁকি কি আমাদের জানতে হবে, ঝুঁকি কোনটা এবং অনিশ্চয়তা কোনটা। এবং এটা জানার আগে আমাদের পাঠ্য বইতে কিছু উদাহরণ আছে, চলো আগে আমরা উদাহরণটা দেখে নিই। রোহান নবম শ্রেণীর ছাত্র, সে তার এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রত্যাশা করে। রাশেদ সাহেব একজন কৃষক, তিনি এবছর জমি থেকে ভালো ফলন প্রত্যাশা করেন। সুমনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্রী, সে তার বিবিএ ডিগ্রি শেষ করে একটি ভালো চাকরি আশা করে। এখানে দেখো, রোহানের জিপিএ 5 পাওয়া, রাশেদ সাহেবের জমি থেকে ভালো ফলন এবং সুমনার ভালো চাকরি পাওয়া, প্রত্যেকটা বিষয় কি অনিশ্চিত। কারণ কি, প্রতিটি বিষয় ভবিষ্যতের সাথে জড়িত। রোহান জিপিএ 5 পেতে পারে, নাও পেতে পারে। রাশেদ সাহেবের জমিতে এবছর ভালো ফলন হতে পারে, নাও পারে। সুমনা ভালো চাকরি পেতে পারে, নাও পেতে পারে। এভাবে মানুষের ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত বিভিন্ন অনিশ্চয়তা বিদ্যমান থাকে। মানুষের ব্যক্তিগত জীবনের ন্যায় ব্যবসায়িক ক্ষেত্রেও অনেক ধরনের অনিশ্চয়তা হয়। কীরকম অনিশ্চয়তাগুলো হতে পারে দেখো, ভবিষ্যতে কোনো কোম্পানির পণ্যের আশানুরূপ বিক্রয় হবে কিনা, প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে কিনা, প্রত্যাশিত মূল্যে কাঁচামাল ক্রয় করতে পারবে কিনা, এরূপ অসংখ্য অনিশ্চয়তা থাকে। অনুরূপভাবে একজন বিনিয়োগকারী, এটা এতটুকু তো গেল একজন ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে, সে তার প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে নাকি, ভবিষ্যতে কোম্পানি বিক্রয় আশানুরূপ হবে নাকি, ঠিক আছে। আর একজন বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে কি হয়, বিনিয়োগকারী কি করে, কোম্পানির শেয়ার ক্রয় করে। তাহলে দেখো, এই কোম্পানির শেয়ার ক্রয় করে সে প্রত্যাশিত লভ্যাংশ পাবে কিনা, এটা কোম্পানি দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ থেকে প্রত্যাশিত নগদ প্রবাহ পাবে কিনা, একটি কোম্পানি যদি সে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদী প্রকল্পে তার প্রত্যাশিত নগদ প্রবাহ সে পাবে কিনা, এই সকল অনিশ্চয়তার প্রতিনিয়ত সম্মুখীন হতে হয়। এসব অনিশ্চয়তার কারণ কি দেখো তো, ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সিদ্ধান্তে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম বা বেশি হয়, ঠিক আছে। এই যে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে যে ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাকেই হচ্ছে ব্যবসায় অর্থায়নে ঝুঁকি বলে। ঝুঁকির মেন সংজ্ঞাটা একটু খেয়াল করো, এখানে আছে প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত ফলাফল, প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার যে সম্ভাবনা রয়েছে, ওটাই কি হচ্ছে, ওটাকেই আমরা কি বলবো, অর্থায়নে ঝুঁকি বলবো, ঠিক আছে। যেমন মনে করো, এটা এই যে আমরা ঝুঁকির সংজ্ঞাটা এবার পেয়ে গেলাম। হ্যাঁ, কোম্পানি আশা করছে আগামী বছর সে 20% মুনাফা লাভ করবে, কিন্তু প্রকৃতভাবে তার লাভ হলো 15%। এখানে দেখো, এই 5% যে একটা বিচ্যুতি হয়েছে, গ্যাপ রয়েছে, এই 5% বিচ্যুতিটাই হচ্ছে ঝুঁকির উৎস। এটা একটা উদাহরণ যে প্রকৃত ফলাফল থেকে যখনই প্রত্যাশিত ফলাফল ভিন্ন হচ্ছে, তখনই ওটাকে আমরা বলছি ঝুঁকি, ঠিক আছে। আবার দেখো, কোম্পানি আরও কয়েকটা উদাহরণ দেওয়া আছে। দেখো, কোম্পানির পণ্য বিক্রয় হয় যথাক্রমে, কোনো একটা কোম্পানির কথা বলছে, 45 লক্ষ, 66 লক্ষ এবং 71 লক্ষ টাকা। হ্যাঁ, আবার একজন বিনিয়োগকারী বছরের প্রতি শেয়ারে 15 টাকা লভ্যাংশ প্রদান করে একটি কোম্পানির শেয়ার কেনে, লভ্যাংশ সে প্রত্যাশা করছে 15 টাকা, কিন্তু আসলে কিন্তু এই 15 টাকা লভ্যাংশ সে নাও পেতে পারে। দেখা গেল বছর শেষে কোম্পানি তাকে দিয়েছে 10 টাকা লভ্যাংশ। এই যে 5 টাকা একটা গ্যাপ হলো, একটা বিচ্যুতি হলো, এটাই হচ্ছে ঝুঁকি, ঠিক আছে। বিনিয়োগকারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তের প্রত্যাশার থেকে প্রাপ্তির একটা ব্যবধান থাকে। এখন এই যে আমরা বলছি ঝুঁকি, এটা বিনিয়োগকারীর দৃষ্টিকোণ হতে পারে, ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ হতে পারে, ঠিক আছে। এই বিনিয়োগকারী এবং ব্যবসা প্রতিষ্ঠান দুইজনের দৃষ্টিকোণ থেকে প্রতিটি সিদ্ধান্তের প্রত্যাশা থেকে প্রাপ্তির একটা ব্যবধান থাকে। এই ব্যবধান হওয়ার সম্ভাবনাই হচ্ছে ঝুঁকি। প্রত্যাশার থেকে যে প্রাপ্তির একটা ব্যবধান হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাই হচ্ছে ঝুঁকি। এটা বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে সে শেয়ারের লভ্যাংশ বললাম 15 টাকা চেয়েছিল, সে পেল 10 টাকা, এটা তার জন্য ঝুঁকি। কোম্পানির দৃষ্টিকোণ থেকে তার বিক্রি হওয়ার কথা ছিল বা মুনাফা হওয়ার কথা ছিল 20%, হলো 5%, হলো 15%। এই যে 5% বিচ্যুতি, এটা হচ্ছে ঝুঁকি, ঠিক আছে। উল্লেখ্য, কোনো বিনিয়োগকারীর প্রত্যাশিত আয় থেকে এটা গেল একটা, যে আমাদের যদি কম হয় সেটা ঝুঁকি। এরপর আসো,
কোনো বিনিয়োগকারীর প্রত্যাশিত আয় প্রকৃত আয় থেকে বেশিও হতে পারে, ঠিক আছে। বেশি হলে সেটাকে কি আমরা ঝুঁকি বলবো? হ্যাঁ, বেশি যদি হয় সেটাকেও আমরা ঝুঁকি বলবো। শুধুমাত্র কম হলে, প্রত্যাশিত ফলাফলের থেকে প্রকৃত ফলাফল কম হলেই যে ঝুঁকি হবে সেটা নয়। প্রকৃত ফলাফল যদি প্রত্যাশিত ফলাফল থেকে বেশি হয় তাহলেও ঝুঁকির সৃষ্টি হতে পারে। মনে করো উক্ত বিনিয়োগকারী প্রতি শেয়ারে যখন 15 টাকা লভ্যাংশ প্রত্যাশা করেছে, তখন 15 টাকা লভ্যাংশ সে প্রত্যাশা করে বছর শেষে 20 টাকা লভ্যাংশ সে পেল, তখন এই 5 টাকা বিচ্যুতি ঝুঁকির উৎস হিসেবে বিবেচিত হবে। কারণ ওই যে 5 টাকা প্রকৃত আয় কেন প্রত্যাশিত আয় থেকে বেশি হলো, সেই কারণটা হচ্ছে বিনিয়োগকারীর কাছে অজানা। এ কারণে এটাও একটা ঝুঁকির উৎস। তাহলে বোঝা গেছে, যখন আমরা প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত ফলাফল কম হবে তখন সেটাকে আমরা ঝুঁকি বলবো, আবার যখন প্রত্যাশিত ফলাফল প্রকৃত ফলাফল থেকে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে কম হলেও ঝুঁকি বলবো, প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে বেশি হলেও ঝুঁকি বলবো। কেন ঝুঁকি? কারণ কেন প্রকৃত ফলাফল বেশি হচ্ছে সেই উৎসটা এখানে অজানা থাকছে। এখানে দেখো আর একটা ঝুঁকির উদাহরণ দেওয়া হচ্ছে। আমরা দুই ধরনের ঝুঁকির ক্ষেত্রে দুই ধরনের উদাহরণ দেখলাম। আবার বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকেও ঝুঁকি রয়েছে, আবার একটা ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকেও ঝুঁকি রয়েছে, ঠিক আছে। দেখো দুটি বিনিয়োগের প্রথমটি থেকে আমরা গত 3 বছর 10% হারে মুনাফা পেয়েছি। দ্বিতীয় বিনিয়োগ থেকে, এখানে দুইটা বিনিয়োগের উদাহরণ দিয়েছে, নতুন একটা উদাহরণের কথা বলছে। দুটি বিনিয়োগ, প্রথমটি থেকে আমরা প্রথম বিনিয়োগটার কথা বলছে। দেখো প্রথম বিনিয়োগ থেকে কোনো একটা কোম্পানি বা পেয়েছে 10% হারে মুনাফা পেয়েছে গত 3 বছরই তার মুনাফার হার ছিল 10%। আর এবার আসো দ্বিতীয় বিনিয়োগ, আরেকটা বিনিয়োগ থেকে আমরা 3 বছর পেয়েছি 5, 10, 15% মুনাফা। তাহলে দেখো দুইটা, এই প্রথম বিনিয়োগ এবং দ্বিতীয় বিনিয়োগ, দুইটা বিনিয়োগেরই কিন্তু গড় মুনাফা সমান। হ্যাঁ, গড় মুনাফার হার, অর্জিত গড় মুনাফা কিন্তু সমান 10%। 3 বছর 10% করে পেলে তার গড় 10% হবে, আর 5%, 10%, 15% এই হারে যদি সে মুনাফা পায় সেক্ষেত্রেও তার হবে 10%। দ্বিতীয় বিনিয়োগ হচ্ছে ঝুঁকিযুক্ত। কেন এটাকে ঝুঁকিযুক্ত বলছি? কারণ এখানে হচ্ছে আয়ের উত্থান পতন। ঝুঁকির আরেকটা ধারণা হচ্ছে কি? আয়ের উত্থান পতন। বেশি উত্থান পতন যদি হয় তাহলে বেশি ঝুঁকি, এবং উত্থান পতন না হলে ঝুঁকি নেই। আশা করি ঝুঁকির এক্ষেত্রে আমরা তাহলে কি দেখলাম? ঝুঁকির জন্য আমরা 3 ধরনের উদাহরণ দেখলাম। একটা হচ্ছে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের থেকে বেশি হবে, 2 নম্বরটা ছিল প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের থেকে কম হতে পারে, এবং আরেকটা কি, ঝুঁকির আরেকটা উদাহরণ কি পেলাম আমরা? আয়ের উত্থান পতন। বেশি যদি উত্থান পতন হয় আর তাহলে ঝুঁকি বেশি হবে, উত্থান পতন কম হলে ঝুঁকি নেই হবে। এবার আসো আমরা পরবর্তী টপিকে চলে যাই। এখনকার আমাদের টপিক কি? ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য। তাহলে আমরা যে ঝুঁকির ধারণাটা পড়লাম, ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্যটা কি আছে দেখো। যদিও অনিশ্চয়তা থেকে ঝুঁকির সৃষ্টি হয়, ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কি কি পার্থক্য রয়েছে দেখো। প্রথমত, সব অনিশ্চয়তা ঝুঁকি নয়। পূর্বেই বলা হয়েছে খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কায় হচ্ছে ঝুঁকি, ঠিক আছে। খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা হচ্ছে ঝুঁকি, প্রথম পার্থক্য দেখো। কিন্তু খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা কেমন তা যদি না জানা থাকে তবে সেই অনিশ্চয়তাকে ঝুঁকি বলা যায় না, ঠিক আছে। এই প্রথম পার্থক্যটা অন্যভাবে বলা যায়। দেখো অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় সেই অংশকে ঝুঁকি বলে। কিছু কিছু অনিশ্চয়তা আছে যেটা পরিমাপ করা যায় না। যেটা পরিমাপ করা যায় না ওটা হলো অনিশ্চয়তা। যে অংশটুকু পরিমাপ করা যায় ওই অংশটুকু হচ্ছে ঝুঁকি, ঠিক আছে। উদাহরণটা দেখো, একটি কোম্পানির প্রধান কর্মকর্তার মৃত্যু হতে পারে, এটা একটা অনিশ্চয়তা, কিন্তু এই অনিশ্চয়তাটা কি পরিমাপ করা যাবে? যাবে না। ফলে এই রকম অনিশ্চয়তাকে ঝুঁকি বলা যাবে না। তাহলে ঝুঁকির এবং অনিশ্চয়তার প্রথম পার্থক্যটা কি পেলাম আমরা? ঝুঁকি পরিমাপ করা যায়, অনিশ্চয়তা পরিমাপ করা যায় না। হ্যাঁ, উদাহরণটা তো আমরা দেখলাম। দ্বিতীয় পার্থক্য দেখো, ঝুঁকি, এখানে দেখো আছে দ্বিতীয় পার্থক্য। ঝুঁকি পরিমাপ করা যায় বলে বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকির পরিমাণ কমানো যায়, কিন্তু অনিশ্চয়তাকে বিভিন্ন কৌশল প্রয়োগ করে কমানো বা পরিহার করা যায় না। আমাদের এখানে দুইটা পার্থক্য আছে। দুইটা পার্থক্য মনে রাখতে হবে। আমাদের প্রশ্নে আসে ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য লেখো, তখন এই দুইটা পার্থক্য লিখতে হবে। যে ঝুঁকি পরিমাপ করা যায় বলে দ্বিতীয় পার্থক্য কি? বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকির পরিমাণ কমানো যায়, কিন্তু অনিশ্চয়তাকে বিভিন্ন কৌশল প্রয়োগ করে কমানো যায় না বা পরিহার করা যায় না। মনে করো উদাহরণ কি আছে? ভূমিকম্পের কারণে কোনো কোম্পানির অফিসের দালান ভেঙে যেতে পারে, কিন্তু ভূমিকম্প কোম্পানি নিয়ন্ত্রণে নেই বলে অনিশ্চয়তাকে কোম্পানি কি করতে পারে না?
পরিহার করতে পারে না। অন্যদিকে দেখো, আগামী বছর কোম্পানির বিক্রয় কমে যাওয়ার একটা আশঙ্কা আছে, এটাকে বলা হচ্ছে ঝুঁকি। কারণ কি, সে এটা পরিমাপ করতে পারছে এবং ঝুঁকি হ্রাস করার জন্য সে কৌশল অবলম্বন করতে পারছে, যে সে ভাবলো যে তার আগামী বছর তার বিক্রয় কমে যাচ্ছে পারে কোম্পানির, সে কি কৌশল নিতে পারে, অগ্রিম বিক্রয় করতে পারে। ঠিক আছে, আশা করি ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কি আছে? প্রথম পার্থক্য কি, ঝুঁকি পরিমাপ করা যায়, অনিশ্চয়তা পরিমাপ করা যায় না। দ্বিতীয় পার্থক্য কি আছে, ঝুঁকি পরিমাপ করা যায় বলে বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকির পরিমাণ কমানো যায়, কিন্তু অনিশ্চয়তাকে বিভিন্ন কৌশল প্রয়োগ করে কমানো বা পরিহার করা যায় না। এখন আসো আমরা পরবর্তী টপিকে চলে যাই। আমাদের পরবর্তী টপিক কি, ঝুঁকির উৎস। দেখো, ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তের সাথে কিছু কিছু ঝুঁকি জড়িত থাকে। এ সকল ঝুঁকির কারণে ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। ফলে ব্যবসা প্রতিষ্ঠানকে এসব ঝুঁকি যথাযথ ব্যবস্থাপনা করতে হয়। আচ্ছা, ঝুঁকি ব্যবস্থাপনার জন্য এসব ঝুঁকির উৎস এবং শ্রেণী খুঁজে বের করা জরুরি। এটা একটু আন্ডারলাইন করে নাও তোমরা। ঝুঁকি ব্যবস্থাপনার জন্য কি প্রয়োজন, ঝুঁকির উৎস এবং শ্রেণী খুঁজে বের করা জরুরি। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এ ব্যাপারে কারবারের প্রেক্ষাপট আর বিনিয়োগকারীর প্রেক্ষাপট ভিন্ন। দেখো, ঝুঁকির উৎস যখন আমরা দেখব, প্রকারভেদ যখন দেখব, কারবার বা ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে আমরা দেখব, বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে আমরা দেখব। ঠিক আছে, এখন আমরা এই যে ঝুঁকির উৎস, এখানে চলে যাব, ঝুঁকির প্রকারভেদে চলে যাব। দেখো, প্রথমে আমরা দেখব এই অংশটুকু, ব্যবসা বা কারবারের প্রেক্ষাপটে। দেখো, ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকির প্রকারভেদ আমরা প্রথমে এই অংশটুকু নিয়ে আলোচনা করব। ব্যবসা প্রতিষ্ঠানে তুমি ব্যবসা করছো, তোমার একটা ব্যবসা আছে বা তুমি একটা কোম্পানির মালিক, এই দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে দুই ভাগে ভাগ করেছে। এক নাম্বার হচ্ছে কি, ব্যবসায়িক ঝুঁকি। দুই নাম্বারটা দেখো, দুই নাম্বারটা হচ্ছে আর্থিক ঝুঁকি। ঠিক আছে, এখন আমরা এই ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি সম্পর্কে জানবো। দেখো, ব্যবসায়িক ঝুঁকিটা কি, ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য বিভিন্ন রকম পরিচালনা ব্যয়ের সৃষ্টি হয়। ঠিক আছে, তুমি একটা ব্যবসা করছো, ব্যবসাটাকে চালাতে গেলে তোমার কিছু ব্যয়ের সৃষ্টি হবে। যেমন মনে করো, তুমি ব্যবসা যখন করবা, তোমার কাঁচামাল কিনতে হবে, শ্রমিকের বেতন পরিশোধ করতে হবে, অফিস ভাড়া, বীমা খরচ, এগুলোকে বলা হচ্ছে কি, পরিচালন ব্যয়। একটা ব্যবসা পরিচালনা করতে গেলে কি হচ্ছে, এই ব্যবসায়ীকে এই ধরনের পরিচালন ব্যয় তাকে সম্মুখীন হতে হয়। একজন ব্যবসায়ীকে বা কোম্পানিকে এই ধরনের পরিচালন ব্যয় তাকে বহন করতে হয়। এই সব পরিচালন খরচ পরিশোধের অক্ষমতা থেকে হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। এই যে বললাম, তুমি ব্যবসা করবা, তুমি এই যে কাঁচামাল ক্রয়, শ্রমিকের বেতন, অফিস ভাড়া, বীমা খরচ, এগুলো হচ্ছে পরিচালনা ব্যয়। এই পরিচালনা ব্যয় যদি মেটাতে না পারে কোনো ব্যবসায়ী বা পরিশোধ করতে কোনো ব্যবসায়ী অক্ষম হয়, তাহলে তখন হচ্ছে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হবে। ঠিক আছে, পরের লাইনটা দেখো, কোনো কোম্পানির পরিচালনা ব্যয় মেটানোর সক্ষমতা। এবার আসো, একজন ব্যবসায়ী বা একটা কোম্পানি, সে তার ব্যবসায় বা কোম্পানির পরিচালনা ব্যয় মেটাতে পারবে কি পারবে না, তার মেটানোর সক্ষমতা কিসের উপর নির্ভর করে? তার মেটানোর সক্ষমতা নির্ভর করে বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতা এবং পরিচালনা খরচের মিশ্রণের উপর। প্রথমে এই পয়েন্টটাতে আসো, তুমি তোমার ব্যবসা করছো, তোমার ব্যবসায় এই পরিচালনা ব্যয় মেটাবে কোথা থেকে? তোমার বিক্রয় থেকে যে আয় হবে সেটা থেকে। একটা কোম্পানি তার পরিচালনা ব্যয় কোথা থেকে মেটাবে? তা সে যে পণ্যটা উৎপাদন করবে, উৎপাদন করে সে বিক্রয় করবে, বিক্রয় করে যে ওই কোম্পানির যে আয় হবে, ওই আয় থেকেই তো সে এই তার পরিচালনা ব্যয়টা মেটাবে। তাহলে তার সক্ষমতা এটার উপর নির্ভর করে। বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতা মানে কি, সে প্রতি বছর একই হারে বিক্রয় করতে পারছে, এমন না এই বছর সে অনেক বেশি বিক্রয় করেছে, অনেক লাভ হয়েছে, অন্য বছর তার বিক্রয়টা অনেক কমে গেছে, তাহলে কিন্তু সক্ষমতা থাকলো না। এটার উপর নির্ভর করে। এবং আরেকটা কিসের উপর নির্ভর করে? পরিচালনা খরচের মিশ্রণের উপর। এবার আসো, পরিচালনা খরচের মিশ্রণ। এই পরিচালনা খরচের মিশ্রণ জিনিসটা কি? পরিচালনা খরচের মিশ্রণ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী এবং চলতি খরচের অনুপাত। ঠিক আছে, বিক্রয় আয়ের স্থিতিশীলতা না থাকলে বিক্রয় থেকে যে আয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের হবে, সেটা যদি স্থিতিশীল না হয়, তার মানে কি, অর্থাৎ বিক্রয়লব্ধ আয় কোনো সময় বেশি হলো, আবার কোনো সময় কম হলো, তাহলে কি হবে? প্রতিষ্ঠান কি সবসময় তার পরিচালনা ব্যয় একইভাবে মেটাতে পারবে? পারবে না। যখন একটা প্রতিষ্ঠানের বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের বা কোম্পানির বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতা আসবে না, থাকে না, কোনো বছর তার বিক্রয়টা বেশি হচ্ছে,
আবার কোনো বছর তার বিক্রয়টা বা কোনো সময় তার বিক্রয়টা কমে যাচ্ছে, তখন কিন্তু ওই প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় মেটানোর একটা অনিশ্চয়তা দেখা দেয়। ঠিক আছে? আবার মনে করো এটা একটা হতে পারে সে পরিচালন ব্যয় এই কারণে মেটাতে পারছে না যে তার বিক্রয় থেকে আয়ের একটা উত্থান পতন আছে। হ্যাঁ, আয়ের একটা বিক্রয় থেকে আয়ের একটা স্থিতিশীল নয়, অস্থিতিশীল। ঠিক আছে, এটা একটা। আবার দেখো পরিচালনা ব্যয়ের অনুপাত, যেটা 2 নাম্বার পয়েন্ট, সেটা কি? আবার পরিচালনা ব্যয় স্থায়ী খরচ। পরিচালনা ব্যয় স্থায়ী খরচ কোনগুলো? অফিস ভাড়া, বীমা খরচ, এগুলোর পরিমাণ যদি বেশি হয় তাহলেও ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। ঠিক আছে, সেক্ষেত্রে এই পরিচালনা ব্যয় মেটানোর একটা অক্ষমতা দেখা দেয়। অফিস ভাড়া, বীমা খরচ, এগুলোকে বলা হচ্ছে পরিচালনা ব্যয় স্থায়ী খরচ। মানে কি, তুমি পণ্য বিক্রয় কম হোক বেশি হোক, তোমার অফিস ভাড়া, বীমা খরচ তো চেঞ্জ হবে না, এটা তো ফিক্সড, তোমার স্থায়ী খরচ তোমার ব্যবসায়ের জন্য। এই স্থায়ী খরচটা, পরিচালনা ব্যয়ের এই স্থায়ী খরচটা যদি বেশি হয়, তখনও কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের এই ব্যয়টা মেটানোর একটা অক্ষমতার সৃষ্টি হয়। ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হচ্ছে। আবার দেখো, যদি কোম্পানিটি সম্পূর্ণ অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করে থাকে, দুইটা উদাহরণ গেল। আবার হতে পারে এই কোম্পানিটি সম্পূর্ণ অভ্যন্তরীণ উৎস থেকে তার তহবিল সংগ্রহ করলো। ঠিক আছে, কোম্পানি কোনো বাহ্যিক অর্থায়ন করে নাই, অর্থাৎ কোম্পানি কোনো বহিস্থ অর্থায়ন করে নাই, তখন মুনাফা সংক্রান্ত যে অনিশ্চয়তা দেখা দেয় সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। ঠিক আছে, দুইটা জিনিস পেলাম আমরা, বিক্রয় থেকে পরিচালনা ব্যয় মেটানোর অক্ষমতা, এবং ব্যবসায় কি হচ্ছে, ব্যবসায়িক বা কোম্পানি যদি সম্পূর্ণ অভ্যন্তরীণ উৎস থেকে তার অর্থায়নটা করে, সেক্ষেত্রেও হচ্ছে এই ব্যবসায়িক ঝুঁকিটার সৃষ্টি হবে। এই ব্যবসায়ী ঝুঁকির উৎস হিসেবে কি বলা হচ্ছে? বিক্রয় মূল্য পরিবর্তন থাকছে। বিক্রয় মূল্য যদি চেঞ্জ হয়ে যায়, বিক্রয় পরিমাণ পরিবর্তন, উৎপাদন উপকরণের মূল্য পরিবর্তন, অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা, এগুলো হচ্ছে এই ব্যবসায়িক ঝুঁকির উৎস হিসেবে বলা যেতে পারে। আশা করি তোমরা ব্যবসায়িক ঝুঁকিটা বুঝতে পেরেছ। ব্যবসায়িক ঝুঁকি তাহলে আমরা মূল কথাটি কি, যে পরিচালনা ব্যয় মেটানোর অক্ষমতা থেকে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। হ্যাঁ, পরিচালনা ব্যয় মেটানোর সক্ষমতা কিসের উপর ডিপেন্ড করে? দুইটা জিনিস। এক নাম্বারটা কি, বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতা, 2 নাম্বারটা পরিচালনা খরচের মিশ্রণ। হ্যাঁ, পরিচালনা খরচের মিশ্রণ কি দেওয়া আছে এখানে, বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতা কি দেওয়া আছে। আবার আর একটা কথা কি বলা হয়েছে, যদি কোম্পানি সম্পূর্ণ অভ্যন্তরীণ উৎস থেকে সে অর্থায়ন করে, সেক্ষেত্রেও হচ্ছে কিসের সৃষ্টি হবে? সেক্ষেত্রেও ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হবে। কোনো বহিস্থ অর্থায়ন যদি না করে, তার সম্পূর্ণ অর্থায়ন, তার ব্যবসার মূলধনের কাঠামো সম্পূর্ণ অংশটা সে অভ্যন্তরীণ উৎস থেকে সে সংগ্রহ করেছে, সেক্ষেত্রে হচ্ছে মুনাফা সংক্রান্ত যে একটা অনিশ্চয়তা দেখা দিতে পারে, সেটাকেও বলা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। এবার এই ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে 2 নাম্বার ঝুঁকি হচ্ছে আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকিটা তাহলে কি? এই ধরনের ঝুঁকি হচ্ছে কোথা থেকে আসে? বহিস্থ উৎস থেকে অর্থায়ন সৃষ্টি হয়। যখন একটা কোম্পানি বহিস্থ উৎস থেকে অর্থায়ন সৃষ্টি করবে, তখন ওই কোম্পানির আর্থিক ঝুঁকির সৃষ্টি হবে। দেখো, যে প্রতিষ্ঠানের ঋণের মাধ্যমে সংগৃহীত তহবিল বেশি, সেই প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি বেশি হবে। ঠিক আছে, একটা প্রতিষ্ঠান যদি ঋণের মাধ্যমে সংগৃহীত তহবিল তার বেশি হয়, সেই প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকিটাও বেশি হবে। কারণ ঋণ মূলধনের জন্য সুদ প্রদান করা বাধ্যতামূলক। দেখো, কারণ ঋণ মূলধনের জন্য সুদ প্রদান করা বাধ্যতামূলক। পক্ষান্তরে অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করা হলে মুনাফা বন্টন বাধ্যতামূলক নয়। তুমি যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে তোমার ব্যবসা অর্থায়ন করো, তোমাকে কিন্তু ঋণের টাকাও পরিশোধ করতে হবে, সুদও পরিশোধ করতে হবে, যেটা কিন্তু বাধ্যতামূলক। কিন্তু তুমি যদি নিজের টাকা দিয়ে ব্যবসা করো, অথবা 2 বন্ধু মিলে ব্যবসা শুরু করলা, তাহলে কি ওই ব্যবসার পর মুনাফাটা ভাগ করা বা বন্টন করা বাধ্যতামূলক? বাধ্যতামূলক নয়। সুতরাং ঋণ মূলধন ব্যবহার করা হলে কারবারটি যদি লাভজনক না হয়, তখন ঋণদাতা প্রতিষ্ঠান আইনের আশ্রয় নিতে পারে এবং কারবারটি বিলোপ সাধনও হতে পারে। ঠিক আছে, এই লাইনগুলো আন্ডারলাইন করে রাখবে, প্রত্যেকটা লাইন এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কি বলছে? ঋণ মূলধন ব্যবহার করা হলে, তুমি যদি ঋণ মূলধন দিয়ে কারবার তোমার ব্যবসাটা শুরু করো এবং এই ব্যবসাটা যদি লাভজনক না হয়, তখন নিশ্চয়ই এই ঋণের অর্থ পরিশোধ করতে ব্যবসায়ী সক্ষম হয় না। তখন ঋণদাতা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান ঋণ দিচ্ছে বা ব্যাংক, তারা কি করতে পারে? আইনের আশ্রয় নিতে পারে এবং কারবারটি কি হতে পারে? এর ফলে বিলোপ সাধনও হতে পারে। ঋণ মূলধন ব্যবহার করলে সুদ এবং উক্ত অর্থ পরিশোধের দায়ের সৃষ্টি হয়। এখানে একটা উদাহরণ দিয়েছে, দেখো, বন্ড নিয়ে বলেছে। ঠিক আছে, কোনো কোম্পানি মনে করো তার ঋণ মূলধন সে সংগ্রহ করছে কিভাবে? 15% হারে 50 লক্ষ টাকার 5 বছর মেয়াদি সে বন্ড বিক্রয় করেছে।
ঠিক আছে, যদি এই কাজটা করে তাহলে তাকে কি হচ্ছে, সে 50 লক্ষ টাকা সে বন্ড বিক্রয় করে সে তার মূলধনটা সংগ্রহ করেছে। বন্ডটা কি হচ্ছে 5 বছর মেয়াদি। তাহলে কি হবে, এই 50 লক্ষ টাকার উপর 15% যদি সুদ হয়, এই বন্ডের কুপন রেট বা সুদের হার 15%, তাহলে 50 লক্ষ টাকার 15% কত আসে, 7,50,000 টাকা। তাহলে কোম্পানিকে এই 7,50,000 টাকা করে সুদ প্রতি বছর বন্ড হোল্ডারদেরকে দিতে হবে। ঠিক আছে, এবং 5 বছর পরে এই 50 লক্ষ টাকা বন্ড হোল্ডারদেরকে পরিশোধ করতে হবে। এরকম একটা দায়ের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই উদাহরণটা তুমি অন্যভাবেও দিতে পারো। মনে করো যে তোমার কোন একটা কোম্পানি 5 লক্ষ টাকা ঋণ মূলধনের প্রয়োজন, সে 5 লক্ষ টাকা ব্যাংক থেকে 10% সুদে 5 লক্ষ টাকা ঋণ নিল। তাহলে কি হবে, তাকে কি হচ্ছে, মনে করো 3 বছরের জন্য সে ঋণ নিয়েছে, তাহলে ওই 10% হারে সুদ তাকে পরিশোধ করতে হবে, সাথে ওই যে 5 লক্ষ টাকা সে ঋণ নিয়েছে ওই 5 লক্ষ টাকার তা পরিশোধের সুদ এবং ঋণের দায় পরিশোধের একটা বাধ্যবাধকতা তার সৃষ্টি হচ্ছে, তার দায়ের সৃষ্টি হচ্ছে। এখন এই দায়টা এই কোম্পানিটা কি করবে, কোথা থেকে এই ঋণকৃত মূলধনের দায় পরিশোধ করবে? সে এই টাকাটা ঋণ নিয়ে যেখানে বিনিয়োগ করেছে ওই বিনিয়োগকৃত প্রকল্প থেকে তার যে নগদ প্রবাহ হবে, ওই নগদ প্রবাহ দিয়ে সে কি করবে, এই ঋণকৃত মূলধনের দায়টা পরিশোধ করবে। ঠিক আছে, মনে করো এখানে 50 লক্ষ টাকার উদাহরণ দিয়েছে, তো এই 50 লক্ষ টাকা নিয়ে কোম্পানি একটা কারখানা স্থাপন করলো। তাহলে ওই কারখানা থেকে যে পণ্য উৎপাদন হবে, উৎপাদন হওয়ার পর বিক্রয় হবে, বিক্রয় হয়ে যে লাভ হবে, ওইখান থেকে ওই যে বিনিয়োগ বা প্রাপ্ত নগদ প্রবাহ, ওখান থেকে যে নগদ প্রবাহ আসবে ওই টাকা দিয়ে সে এই সুদের টাকা এবং ঋণের 5 লক্ষ টাকার যে বন্ডের যে দায় সৃষ্টি হয়েছে এই দায়টা সে পরিশোধ করবে। কোনো কারণে যদি ব্যবসা প্রতিষ্ঠান বিনিয়োগকৃত অর্থ থেকে পর্যাপ্ত নগদ প্রবাহ না পায়, তাহলে হচ্ছে তার এই দায় পরিশোধের অক্ষমতা দেখা দেবে। দীর্ঘদিন দায় পরিশোধ করতে যদি সে না পারে, তাহলে ঋণ সরবরাহকারী কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে এবং কোম্পানি কি হতে পারে, দেউলিয়া হওয়ারও আশঙ্কা থাকছে। ফলে এরূপ দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে আর্থিক ঝুঁকি। মূল কথা হচ্ছে আর্থিক ঝুঁকিটা কোথা থেকে সৃষ্টি হবে, যখন একটা কোম্পানি সম্পূর্ণরূপে তার ম্যাক্সিমাম অর্থাংশ করবে বহিঃস্থ তহবিল থেকে। ঠিক আছে, যখন একটা কোম্পানি তার সম্পূর্ণ অর্থ সে কোথা থেকে করবে, বহিঃস্থ তহবিল থেকে অর্থায়ন করবে, তখন তার হচ্ছে আর্থিক ঝুঁকির সৃষ্টি হবে। কারণ যখন সে বহিঃস্থ তহবিল থেকে অর্থায়ন করবে তখন তার একটা সুদ পরিশোধের বাধ্যবাধকতা আসবে, ঋণের দায় পরিশোধের বাধ্যবাধকতা আসবে। তারপর হচ্ছে যখন সে ওই টাকাটা দিয়ে বিনিয়োগ করলো বা যখন মূলধনটা সে বিনিয়োগ করছে, ওই বিনিয়োগকৃত মনে করো কারখানা করলো বা যন্ত্রপাতি কিনলো, ওখান থেকে যে নগদ আন্তঃপ্রবাহ হবে, ওখান থেকে পণ্য উৎপাদন হয়ে নগদ আন্তঃপ্রবাহ হবে, ওই টাকাটা দিয়েই তো সে ঋণের সুদ এবং দায়টা পরিশোধ করবে। যদি কোনো কারণে এটা লাভজনক না হয়, তাহলে কি হয়, বিনিয়োগকৃত অর্থ পর্যাপ্ত নগদ প্রবাহ না পায়, তখন ওই কোম্পানি কিন্তু এই ঋণের দায় পরিশোধ করতে পারবে না। এই ঋণের দায় পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্টি হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। তাহলে আর্থিক ঝুঁকি। তাহলে আর্থিক ঝুঁকি দুইটা পয়েন্ট কি, আর্থিক ঝুঁকি হচ্ছে বহিঃস্থ উৎস থেকে অর্থায়ন করলে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়, এবং দায় পরিশোধের অক্ষমতা থেকে, এরূপ দায় পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্টি হচ্ছে আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকির কারণেই কি কোম্পানি কি হতে পারে, দেউলিয়া হতে পারে। আশা করি আর্থিক ঝুঁকিটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আজকের পড়ার হোমওয়ার্কটুকু নোট ডাউন করে নাও। কিছু এমসিকিউ দেওয়া আছে, দেখো। ব্যবসায়িক ঝুঁকি এড়াতে চাইলে কি করা উচিত? ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ না করা, স্থায়ী খরচের পরিমাণ বৃদ্ধি করা, আয়ের স্থিতিশীলতা নিশ্চিত করা, শুধু অভ্যন্তরীণ উৎস হতে অর্থ সংগ্রহ করা। ঝুঁকি ব্যবস্থাপনার জন্য কোনটি খুঁজে বের করা উচিত? ঝুঁকির কারণ, ঝুঁকির উৎস ও শ্রেণী, ঝুঁকির তীব্রতা, ঝুঁকির উৎস ও শ্রেণী। অফিস খরচ, বীমা খরচ ইত্যাদি পরিশোধের অক্ষমতা থেকে কোনটির সৃষ্টি হয়? আর্থিক ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি, তারল্য ঝুঁকি, সুদের হারের ঝুঁকি। 4 নাম্বার, ঋণ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়? ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, তারল্য ঝুঁকি, সুদের হারের ঝুঁকি। 5 নাম্বার, ঝুঁকি হ্রাস করা যায় কিভাবে? সঠিক পরিকল্পনার মাধ্যমে, প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস করে, বিভিন্ন কৌশল অবলম্বন করে। নিচের কোনটি সঠিক? আশা করি তোমরা আজকের পড়াটা বুঝতে পেরেছো। সকলে মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, হোমওয়ার্কগুলো করবে। কোনোটা না বুঝলে ভিডিওটি আবার দেখে নেবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ।